বাসর ঘরে দরজার সামনে মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি। গায়ে ভারী লাল রঙের লেহেঙ্গা আর ভুরি ভুরি গহনার ভারে বারবার নিচে নুয়ে পড়ছি। এরপরেও হাতের লাঠি ছাড়ছি না। কিছুতেই ও অচেনা অজানা ছেলের সাথে সংসার করা যাবে না। বলা নেই ক নেই, হুট করে ফ্যামিলি নিয়ে মেয়ে দেখতে চলে আসবে। আর কোনো রকম পছন্দ হয়ে গেলে জোর করে দিন কবল পরিয়ে বাসর ঘর অব্দি টেনে আনবে। এর কোনো মানে হয়? না, এসব উটকো নিয়ম আমি মানি না। জীবন দেব তবু ইজ্জত দিব না। কিছুতেই আমি ওই লোকটার সাথে ফুলসজ্জা করতে পারবো না। আমি আয়ানা হায়াত মল্লিকা। মল্লিকা নামটা কিউট না? নামটা রেখেছে আমার আব্বু। আমার আব্বুর পছন্দ বরাবরই বেস্ট। আমি আমার আম্মু আব্বুর আদরের ছোট মেয়ে। সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পা দিয়েছি। পড়াশোনায় বেশ ভালো আমি, এমনটা আমার আব্বু বলে। তবে আমার মতে আমি খুব পচা ছাত্রী। পড়াশোনায় গোল্লা। অবশ্য পড়াশোনায় মেধাবী ছাত্রী না হলেও লেখালেখি করতে বেশ পছন্দ করি। অবসর সময় পেলেই লিখতে বসি। সোশ্যাল মিডিয়াতে লেখিকা হিসেবে আমার খানিক নামডাকও আছে। গল্প পড়তে এবং লিখতে প্রচন্ড ভালোবাসি। ইচ্ছে আছে লেখালেখিকে প্রফেশনালি রূপ দেওয়ার। ইনশাল্লাহ, চেষ্টা করলে হয়তো পারবো। আমার আব্বুর ফুল সাপোর্ট আছে লেখালেখিতে। বাকিটা ওপরওয়ালা ভালো জানে। এবার আসি বিয়ের প্রসঙ্গে। বিয়েটা করেছি কেবলমাত্র আব্বুর সম্মানের কথা ভেবে। আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। ছেলেটাকে ঠিকঠাক চিনি না আমি, কেবল সারফারাজ আঙ্কেলকেই চিনি। বিজনেসের ব্যাপারে আব্বুর সাথে আলোচনা করতে উনি প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করত। ওখান থেকেই আমাকে ওনার ছেলের বউ হিসেবে ভালো লাগে। ওনার ছেলে নাকি প্রায় কিছুদিন হলো জার্মান থেকে ফিরেছে। আপাতত সারফরাজ আঙ্কেলের সাথে অফিসের কাজে জয়েন করেছে। ছেলেটাকে চোখের দেখাও দেখতে পারলাম না। দেখতে ভালো না খারাপ তাও পরখ করতে পারলাম না। হুট করে কাজী সাহেব ডেকে এনে পিন কবুল পরিয়ে নিল। ছেলেটাও এমন মাথা মোটা, আমার সাথে আলাদা করে কথা বলতেও চাইল না। কি আজব! এর কি নিজস্ব কোনো মতামত নেই? নিশ্চয় সেও আমার মতো চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। পৃথিবীর সব বাবা মারায় এককারই সেম। ধুর, বাবার পারছি না ভারী লেহেঙ্গা সামলাতে। হতচ্ছাড়া বরটাও তো আসছে না। আসলে না হয় মাথাটা ফাটিয়ে ফ্লোরে চিত হয়ে শুয়ে রাখতাম। এরপর বেশ নিশ্চিন্তে লেহেঙ্গা আর গহনাগুলো খুলে শান্তির একটা ঘুম দিতাম। আজ সকাল থেকেই বেশ ধকল যাচ্ছে আমার উপর। ভার্সিটি থেকে বাড়ি ফিরেই সেজেগুজে ছেলেপক্ষের সামনে বসতে হলো। দেখা দেখি সেরে বিয়ে করে কান্নাকাটির পর্ব শেষ করে বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। এখন আবার ছোট ননদিনে আমাকে সাজিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল। ঢং করে আবার দুধের গ্লাসও দিয়ে গেছে বরকে খাওয়াবো বলে। আদিক খেতে দেখে বাঁচি না বাবু। বাসরাতে দুধ খাওয়ার কি আছে? ছেলে কি ছোটবেলায় দুধ খেয়ে মানুষ হয়নি? ধুর বাবা, এসবের চাপে পড়ে নীলের সাথে কথা বলতেও ভুলে গেছি। ইস, নীল নিশ্চয় খুব রাগ করে আছে আমার উপর। কি করব, বিয়ে করতে সময় পাইনি নীলকে কল করার। আচ্ছা, ব্যাপার না। ওই হতচ্ছাড়া বরের মাথা ফাটিয়ে না হয় নীলের সাথে একবার কথা বলে নিব। আমি জানি আমার ক্রাশ বয়টা বেশ রাগ করে আছে আমার উপর। কলটা রিসিভ করে তেজি কণ্ঠে কথা বলবে আর ঝাঁঝালো গলায় বলবে, সারাদিন কি এমন কাজে ব্যস্ত ছিলে তুমি, যার কারণে আমাকে একটাবারও কল দেওয়ার সময় পাওনি? তখন আমি ওর মুখটা ফুলিয়ে আমার বিয়ের কথাটা বলে দিব। নিশ্চয়ই নীল আমার ব্যস্ততার কারণটা বুঝবে। পরক্ষণেই মল্লিকা লাঠি তার হাতে থেকে ফেলে দিয়ে জিভ কেটে মাথায় হাত দিয়ে বলল, ও শিট! বিয়ের কথা বললে তো নীল আরো ক্ষেপে যাবে। বলা যায় না, হয়তো আমাকে এ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলবে। না না, কিছুতেই নীলকে বিয়ের কথাটা জানানো যাবে না। এতে হিতে বিপরীত হয়ে যাবে। এর মাঝে দরজায় কয়েকটা টোকা পড়ল। মল্লিকা তাড়াহুড়ো করে লাঠিটা হাতে নিয়ে মনে মনে অজস্র সাহস সঞ্চয় করে দরজার খিলটা খুলে চোখ জোড়া বন্ধ করে যেই না লাঠিটা উপরে তুলে সামনের ব্যক্তির মাথায় আঘাত করতে যাবে, এর আগেই মিসেস অরুণিমা চেঁচিয়ে বলল, এই এই মল্লিকা, কি করছো কি? এভাবে লাঠি নিয়ে তেড়ে এলে কেন? মেরে ফেলবে নাকি আমায়? মল্লিকা চোখ জোড়া খুলে লাঠি তার হাত থেকে ফেলে দিয়ে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, না শাশুড়ি মা, আমি আপনাকে মারতে যাব কেন? আমি তো ঘুমোচ্ছিলাম। ঘুমের মধ্যে কেউ আমাকে বলছিল, মল্লিকা,
তাড়াতাড়ি শোয়া থেকে উঠে হাতে একটা লাঠি নিয়ে দরজার খিলটা খুলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাথাটা ফাটিয়ে দিবি। আমিও তাই করছিলাম। কথাগুলো বলেই মল্লিকা বড় একটা হাই তুলে ফুলসজ্জিত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। পেছন থেকে মিসেস অরুণিমা শুকনো ঢোক গেলছে আর বিড়বিড় করে বলছে, নিশ্চয়ই মল্লিকার সাথে কোনো একটা আলগা জিনিস আছে। না হয় কেউ আবার ঘুমিয়ে এসব উটকো কথা শোনে নাকি। তাহলে কি আমার একমাত্র ছেলেটার কপাল পড়ল? না না, এসব আমি কি ভাবছি। মল্লিকা খুব ভদ্র আর শান্ত সভ্য একটা মেয়ে। নিশ্চয়ই উল্টোপাল্টা স্বপ্ন দেখে এসব বলছে আর করেছে। পর মুহূর্তে মিসেস অরুণিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ছেলেটা এখনো রুমে এলো না। নিশ্চয়ই অফিসের কাজে ব্যস্ত আছে। ফুলসজ্জার রাতে ওকে এত ব্যস্ততা দেখাতে হবে? মল্লিকা নিশ্চয়ই রাগ করে ঘুমিয়ে গেছে। যাই, অন্তরকে ডেকে এনে রুমে দিয়ে যায়। ছেলেটাকে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় খিল দিয়ে এরপর আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে যাব। কথাগুলো বলেই মিসেস অরুণিমার রুম থেকে বের হয়ে স্টাডি রুমের দিকে চলে গেল। মিসেস অরুণিমার রুম থেকে যাওয়ার সাথে সাথে মল্লিকা শোয়া থেকে উঠে পা টিপে টিপে দরজার সামনে দাঁড়ালো। দরজার বাইরে কিছুক্ষণ উকিঝুঁকি মেরে অরুণিমা ঠাস করে দরজাটা লাগিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, উফ বাবা, জোর বাঁচা গেলাম। ভাগ্যিস শাশুড়ি মা মুখ খুলেছে, না হয় লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিতাম। বড়সড় একটা কেলেঙ্কারি বেঁধে যেত। ভাগ্য ভালো বলে আল্লাহ আমাকে হাতে ধরে বাঁচিয়ে দিল। আর ঠিক টাইমে দুর্দান্ত একটা আইডিয়া মাথায় এসেছে বলেই ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারলাম। না হয় ভালোভাবেই ফেঁসে যেতাম। মল্লিকা কথাগুলো বলছে আর স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে মিসেস অরুণিমা স্টাডি রুমে ঢুকেই কিছুটা ভয় পেয়ে গেল। পুরো স্টাডি রুম ফাঁকা, কোথাও অন্তরকে দেখা যাচ্ছে না। তবে টেবিলের একপাশে অন্তরের ল্যাপটপটা পড়ে আছে। মিসেস অরুণিমা আর দেরি না করে দৌড়ে ছাদে চলে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অন্তর, পরনে তার লাল পাঞ্জাবি, দৃষ্টি তার নিচের দিকে। মিসেস অরুণিমা ধীর পায়ে হেঁটে অন্তরের পাশে গিয়ে দাঁড়ালো। অন্তর এখনো ওর পাশে দ্বিতীয় কারো অস্তিত্ব টের পায়নি। মিসেস অরুণিমা শান্ত কণ্ঠে অন্তরের হাতে হাত রেখে বলল, আজকের দিনেও কি মন খারাপ করে রাখবে অন্তর? এতটা স্বার্থপরতা তোমাকে মানায় না। অন্তর নিচের দিকে তাকিয়ে গলা জড়ানো কণ্ঠে বলল, আমি এখনো তাকেই ভালোবাসি আম্মু, যাকে আমি প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেছি। তার চোখের প্রেমে পড়েছি। তাকে নিয়ে অনন্তকাল বাঁচার স্বপ্ন দেখেছি। তাকে নিয়ে কল্পনার জগতে হাজারবার পাড়ি দিয়েছি। তাকে আমি এখনো খুঁজি আম্মু, হয়তো একদিন পেয়েও যাব। মিসেস অরুণিমা বেশ গম্ভীর কণ্ঠে বলল, এসব ভাবা পাপ অন্তর। তুমি এখন বিবাহিত, বউ আছে তোমার। সে তোমার জন্য অধীর আগ্রহ নিয়ে ফুলসজ্জার খাটে বসে আছে। আর তুমি কি না অন্য নারীর কল্পনায় ব্যস্ত? আমি তো বিয়ে করতে চাইনি আম্মু, তোমরা আমাকে বাধ্য করেছ। বাধ্যতার জাতাকলে পড়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। তোমরা হাতে ধরে মেয়েটার জীবন নষ্ট করলে। মিসেস অরুণিমা বেশ রেগে কড়া কণ্ঠে বলল, আমি অত শত বুঝি না অন্তর। তোমাকে এক্ষুনি তোমার রুমে যেতে হবে। আমি তোমাকে আদেশ করছি। আমার আদেশ তোমাকে মানতেই হবে। এই আদেশটা মানতে পারবো না আম্মু, ক্ষমা করো আমায়। অন্তর প্লিজ, আমাকে রাগিও না। তোমার আব্বু শুনলে খুব কষ্ট পাবে। তোমার এসব আচরণ এই মুহূর্তে একদম শোভনীয় নয়। তোমার ভদ্র আচরণের সাথে তোমার আব্বুর সম্মান জড়িয়ে আছে। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। অন্তর রাগ দেখিয়ে মিসেস অরুণিমার দিকে তাকিয়ে বলল, ওকে আম্মু, আমি তোমার আদেশ মানব, তবে একটা শর্তে। মিসেস অরুণিমা ভ্রুযুগল কুঁচকে বলল, কি শর্ত? অন্তর এক নিঃশ্বাসে বলে উঠল, কালই আমাকে চট্টগ্রাম যাওয়ার পারমিশন দিতে হবে। মিসেস অরুণিমা খানিক চেঁচিয়ে বলল, তুমি কি করে ভাবলে অন্তর আমি তোমার এমন অন্যায় আবদার রাখবো? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি যদি চট্টগ্রাম যাওয়ার আবদারটা না করে মল্লিকাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাওয়ার আবদার করতে, তবে আমি তোমার শর্ত মেনে নিতাম। কাজ এই শর্তটাই আজকের দিনের জন্য শোভনীয় ছিল। বাট এই মুহূর্তে অন্য নারীকে দেখার জন্য তোমার চট্টগ্রাম যাওয়ার শর্তটা একদমই বেমানান। অন্তর খানিক মৃদু চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে আটকে রাখতে পারবে না আম্মু। আমি কাল ভোরে চট্টগ্রাম রওনা দেব। কথাগুলো বলেই অন্তর হনহনিয়ে
ছাদ থেকে প্রস্থান নিয়ে সোজা ওর রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। অন্তর কোমরে এক হাত গুজে সামনের চুলগুলো টানছে আর বিড়বিড় করে রাগ দেখিয়ে বলছে, একটা অজানা অচেনা মেয়ের সাথে একই রুমে রাত কাটাতে হবে, ভাবতেই কেমন বিচ্ছিরি লাগছে। ওহ গড, কেন যে বিয়েটা করতে গেলাম? শুধুমাত্র আব্বুর সম্মানের কথা ভেবে বিয়েটা করতে হলো। রুমে ঢুকেই প্রথমে মেয়েটাকে কয়েকটা শর্ত দিতে হবে। প্রথম শর্ত হলো মেয়েটা যেন আমার ধারে কাছেও না ঘেঁষে। দ্বিতীয় শর্ত হলো নাটক করে যেন আমাকে বর্বর বলে গলায় না ঝুলে। তৃতীয় শর্ত, স্ত্রীর অধিকার চেয়ে যেন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান না করে। চতুর্থ শর্ত হলো আমার দিকে যেন প্রেম নজরে না তাকায়। চোখ দুটো যথেষ্ট সংযত করে রাখতে হবে। ব্যাস, আপাতত এই শর্তগুলোই এনাফ। পরে না হয় পরিস্থিতি বুঝে আরো কয়েক দফা শর্ত চাপিয়ে দেওয়া যাবে। যাই বাবা, আল্লাহর নাম নিয়ে রুমে ঢুকে পড়ি। কথাগুলো বলেই অন্তর দরজাটা ধাক্কা দিল। প্রথম ধাক্কাতেই অন্তর বুঝে গেছে দরজাটা ভেতর থেকে খিল দেওয়া। অন্তর বেশ রেগে দরজায় কয়েকটা টোকা দিল। মল্লিকার সাথে সাথে ওয়াশরুম থেকে বের হয়ে নিচে পড়ে থাকা লাঠিটা নিয়ে দরজার সামনে দাঁড়ালো। মনে মনে অজস্র সাহস নিয়ে মল্লিকা দরজাটা খুলে চোখ দুটো বন্ধ করে অন্তরের মাথায় দিল এক আঘাত। সাথে সাথেই অন্তর মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মল্লিকা দাঁত বের করে হেসে অন্তরকে টানতে টানতে রুমের ভিতর ঢুকিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। দরজার খিলটা লাগিয়ে মল্লিকা লাঠিটা হাত থেকে ছুঁড়ে ফেলে বিশাল লেহেঙ্গাটার এক প্রান্ত ধরে পুরো রুম ঘুরে নাচছে আর লালা লালা করছে। অন্তর মাথায় হাত দিয়ে এক চোখ খুলে সব দেখছে। মল্লিকার লাঠির আঘাতে অন্তরের মাথায় তেমন চোট লাগেনি, তবে কপালের কিছু অংশ ফুলে গেছে। হুট করে এমন অঘটন হওয়াকে অন্তরের মাথাটা ঘুরে গিয়েছিল, তাই সে মাটিতে লুটিয়ে পড়ার ভান ধরেছে। অন্তর মাথায় হাত দিয়ে মল্লিকার কাণ্ড দেখছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, নিশ্চয়ই মেয়েটাও আমার মতো বাধ্য হয়ে বিয়ে করেছে, তাই আমার মাথা ফাটানোর প্ল্যান করেছে। যাই হোক, মেয়েটা আমার জন্য সুবিধাই করে দিল। কাল সকালে পুরো বাড়িতে হাঙ্গামা মাচিয়ে এই মেয়ের গুণ কীর্তন ফাঁস করে তেজ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা চট্টগ্রাম চলে যাব। তখন নিশ্চয়ই কেউ আমাকে আটকাতে আসবে না। কারণ দোষ তো মেয়েটারই। মেয়েটাই তো এমন অঘটন ঘটালো। মেয়েটার উপর সব দোষ চাপিয়ে আমি বাড়ি থেকে লাপাত্তা হয়ে যাব। এখন আপাতত আমাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। এভাবে ফ্লোরে চিত হয়ে পড়ে থাকি, সেন্সলেস হবার ভান ধরে। অন্তর কথাগুলো বলছে আর এক চোখ দিয়ে মল্লিকাকে দেখছে। কালানি লাইটের ঝাপসা আলোয় মল্লিকার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে মল্লিকাকে ঝাপসা আলোয় দেখতে খারাপও লাগছে না। যেমন হাইট তেমনি স্লিম আর সুন্দরী। অন্তর আর চোখে জাস্ট এতটুকুই পরখ করতে পারল। মল্লিকার লেহেঙ্গা ধরে নাচতে নাচতে কিছুটা হাঁপিয়ে গেল। বেশ ক্লান্ত হয়ে মল্লিকা ফ্লোরে অন্তরের পাশে ধপ করে বসে পড়ল। মল্লিকা শয়তানি হাসি দিয়ে অন্তরে চুলে বিলি কাটছে আর বলছে, কেমন লেগেছে আমার পিটুনি, মিস্টার অজেটেবার? নিশ্চয়ই ফুলচোজার সব মিটে গেছে। কথাগুলো বলে মল্লিকা একটু ঝুঁকে অন্তরকে ভালো করে পরখ করে বলল, দেখো দেখো, ঢং করে আমার শাড়ির সাথে ম্যাচিং করে লাল পাঞ্জাবিও পরেছে, বডিতে আবার পারফিউম মেখেছে। ভেবেছে পারফিউমের ঘ্রাণে আমি মাতাল হয়ে ওনার শরীরে হামলে পড়ব। বয়ে গেছে আমার তোর মতো মাথা মোটার গায়ে হামলে পড়তে। আমার এত শখ নেই বাপু তোর সাথে ফুলসজ্জা করার। কথাগুলো বলেই মল্লিকা অন্তরের মুখটা দেখার জন্য উকুচুকু মেরে বলছে, হতচ্ছাড়াটাকে এমন ভাবে মেরেছি ফ্লোরে শটান করে চিত হয়ে পড়ে গেছে। চেহারাটাও দেখছি না, কেবল মাথাটা দেখা যাচ্ছে। দেখতে নিশ্চয়ই হিরো আলমের মতো হবে। মল্লিকা কিছুটা ভাব নিয়ে আবার বলল, আমার মতো সুন্দরী আর চিকনি চামিলি মেয়ের সাথে এই হিরো আলম একদমই যায় না। আমাকে বিয়ে করবে আমাদের এলাকার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, যার নাম নীল। উফ, মাই ড্রিম বয়। নীলের সাথে আমার ভীষণ যায়। ব্যাপার না, দ্বিতীয়বার বিয়ে করলে আমি নীলকেই বিয়ে করব। মল্লিকা একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক বাবা, আমার কাজ শেষ। এবার নিশ্চিন্তে শাড়ি গহনা খুলে ফ্রেশ ফ্রুশ হয়ে বিছানায় গা এলিয়ে দে। সাংঘাতিক টায়ার্ড আমি। কথাগুলো বলেই মল্লিকা যেই না সোজা দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতে যাবে, অমনি লেহেঙ্গায় পা জড়িয়ে ধপ করে অন্তরের পিঠের উপর লেপ্টে গেল। অন্তর ব্যথায় ছটফট করছে।
দাঁতের উপর দাঁত চেপে অন্তর ব্যথা সহ্য করে নিচ্ছে। ব্যথায় চিৎকার করে আর্তনাদ প্রকাশ করতেও ইচ্ছে করছে তার। এরপরও সে মুখ খুলছে না। না হয় তাকে ধরা পড়ে যেতে হবে, আর মল্লিকার সাথেও রেষারেষিতে জড়িয়ে যেতে হবে। সে আপাতত এসব উটকো ঝামেলায় পড়তে চাইছে না। মল্লিকার মনের খবর জানতে চাইছে সে। অন্তর মুখ চেপে ধরে রেখেছে আর মিনমিন করে বলছে, আল্লাহ গো, এই উগান্ডার হাতিনের খবর থেকে আমাকে বাঁচাও। আমাকে পুরো পাউডার বানিয়ে দিচ্ছে। নড়তেও পারছি না, চড়তেও পারছি না। মাথার সাথে পুরো শরীরটাও অসাড় হয়ে আসছে। কিভাবে এই হাতিনিকে আমার উপর থেকে সরাবো? আল্লাহ প্লিজ, কোন একটা পথ দেখাও। কোনো রকমে আজকের রাতটা কাটাতে পারলেই হলো। কাল সকালেই আমি মানে কেটে পড়ব। মল্লিকা অন্তরের পিঠের উপর শুয়ে থুতনিতে এক হাত ঠেকিয়ে কিছু একটা ভেবে মিনমিন করে বলছে, ছেলেটার শরীরটা তো বেশ নরম, ঠিক বিছানার জাজিমের মতো। পিঠটা এত নরম, তাহলে বুকটা নিশ্চয়ই শিমুল তোলার মতো নরম হবে। মল্লিকা এবার থুতনি থেকে হাত সরিয়ে অন্তরের পিঠের উপর বসে পড়ল। পিঠের ওপর বসে মল্লিকা অন্তরের পুরো শরীরকে ঝাঁকাচ্ছে। ওইদিকে অন্তরের যায় যায় অবস্থা। শেষ পর্যন্ত মল্লিকা খিলখিল করে হেসে অন্তরের পিঠে খুব জোরে জোরে উঠবোস করছে আর বলছে, আহা কি আনন্দ! খুব ইচ্ছে ছিল সেন্স থাকা অবস্থায় ঠিক এমন ভাবে ছেলেদের পিঠের উপর উঠে লাফাতে আর নাকানি চুবানি খাওয়াতে। যাক বাবা, মাথা মোটা বরটা আমার ইচ্ছেটা 16 আনায় পূরণ করে দিল। কথাগুলো বলে মল্লিকা প্রায় অনেকবার অন্তরের পিঠের ওপর উঠবোস করে সোজা দাঁড়িয়ে পড়ল। অন্তর এতক্ষণে কয়েকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দাঁত গিজগিজ করে মনে মনে বলল, দাঁড়া চুকলি, আজকের রাতটায় আমাকে যত পারিস জ্বালা। কাল সকালের মধ্যে তোর একটা বিহিত করব। এই বাড়ি থেকে উচ্ছেদ করব তোকে। ঘাড় ধাক্কা দিয়ে বের করব। তোকে ঠিক মতো হেনস্থা করতে এরপর আমি বাড়ি ছাড়ব। মল্লিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মিটিমিটি হেসে গলার গহনা, হাতের বালা, কানের দুল, মাথার রাউন্ড টেকলিটা খুলে কাবার্ডের ওপর রাখলো। লেহেঙ্গার ওপরে দোপাট্টাটা খুলে মল্লিকা খোপা খুলে যেই না চুলের ক্লিপগুলো সরাতে যাবে, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। মল্লিকা কয়েকটা শুকনো ঢোক গিলে মনে মনে বিড়বিড় করে বলল, অ্যাম ড্যাম শিওর দরজায় ওই পাশে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই দেখতে এসেছে ছেলেটা ঠিকঠাক মতো রুমে পৌঁছেছে কিনা। ও মা গো, এবার কি হবে আমার? আমি যে ভিতরে ভিতরে কুকর্ম করে রেখেছি, এখন তো সব ফাঁস হয়ে যাবে। উনি যদি ওনার ছেলেকে দেখতে চায়, তবে কি বুঝ দিব ওনাকে? না না, এভাবে ভেঙে পড়লে চলবে না। কিছু একটা ভাবতে হবে। যে করে হোক শাশুড়ি মাকে এই রুমে ঢোকা থেকে আটকাতে হবে। কথাগুলো বলেই মল্লিকা আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুহূর্তেই মুখে ডেভিল হাসি ফুটিয়ে চুলগুলো এলোমেলো করে ঠোঁটের লিপস্টিকটা মুখে লেপটে দিল। চোখের কাজলগুলো এদিক সেদিক ছড়িয়ে মাথায় ছোট্ট একটা ঘোমটা টেনে ফ্লোরে পড়ে থাকা অন্তরকে ক্রস করে লাজুক ভঙ্গিতে দরজা খুলে মিসেস অরুণিমার দিকে তাকালো। মিসেস অরুণিমা মল্লিকার দিকে একবার তাকিয়ে কিছুটা সাই ফিল করে মিটিমিটি হেসে নিচের দিকে তাকিয়ে বলল, মল্লিকা, আমার ছেলেটাকে গ্লাসের দুধটা খাইয়েছো তো? মল্লিকা মুখটা বেঁকিয়ে ঢং করে বলল, জি শাশুড়ি আম্মু। দুধের গ্লাস পেয়ে তো আপনার ছেলে গড়গড় করে পুরো গ্লাস দুধ সাবার করে নিল। তলানিতে আমার জন্য এক ফোঁটা দুধও অবশিষ্ট রাখলো না। মিসেস অরুণিমা হো হা করে হেসে বলল, কাল সকালে আমি তোমাকে 2 গ্লাস দুধ খাওয়াবো, কেমন? এখন যাও, রুমে গিয়ে আমার ছেলেটাকে ধন্য করো। কথাগুলো বলে মিসেস অরুণিমা নিজের রুমের দিকে যাচ্ছে আর মিটমিট করে হেসে মনে মনে বলছে, যাক বাবা, এখন আমার শান্তি। আমার গম্ভট ছেলেটা ঠিক মল্লিকার চোখ ধাঁধানো রূপে কাত হয়েছে। ওইদিকে মল্লিকা ঠাস করে রুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ঘোমটাটা সরিয়ে মুখটা কালো করে মিনমিন করে বলল, দেখতে এসেছে ছেলে দুধ খেয়েছে কিনা। যত সব নেকামো! এত বড় দামড়া ছেলের গ্লাস ভর্তি দুধ খেতে হবে না। ওনার ছেলের চেয়ে বয়সে আমি যথেষ্ট ছোট, তাই দুধটা আমি খাবো। কথাগুলো বলে মল্লিকা বেডের পাশে থাকা ডেস্কের উপর থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে গড়গড় করে পুরো গ্লাস দুধ শেষ করে একটা বড় ঢেকুর তুলে বলল, আহ বাবা শান্তি, পেটটা একটু পুড়েছে। এবার ওয়াশরুমে গিয়ে লেহেঙ্গাটা চেঞ্জ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি।
কথাগুলো বলেই মল্লিকা কাভার থেকে নীল রঙের একটা শাড়ি বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। অন্তর মাথার ব্যথা সহ্য করতে না পেরে প্রায় 10 থেকে 15 মিনিট আগে ঘুমিয়ে পড়েছে। মিসেস অরুণিমা এসে যে মল্লিকার সাথে কথা বলে গেছে, এসবের কিছুই অন্তর শুনেনি। প্রায় 20 মিনিট পর মল্লিকা ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে রুমে ঢুকে ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। পরের দিন সকাল 8টা। দরজার খটখটানির আওয়াজে অন্তরের ঘুম ভাঙল। পিট পিট করে চোখ তুলে অন্তর নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। ফটাফট অন্তর মাথাটা ঝাঁকিয়ে ব্যথায় নাক মুখ কুঁচকে শোয়া থেকে উঠে বসে পড়ল। মাথার ব্যথায় অন্তর চোখ পর্যন্ত ঠিক করে খুলতে পারছে না। কপালের অনেকটা অংশ ফুলে গেছে। আসাম করে বসে অন্তর কপালের ফোলা জায়গাটায় ডান হাত দিয়ে ম্যাসাজ করছে। হুট করে অন্তরের কাল রাতের কথা মনে পড়ে গেল। অন্তর ফট করে চোখ জোড়া খুলে বসা থেকে দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে বেডের পাশে এসে দাঁড়ালো। মল্লিকা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে। সে নিজেকে সম্পূর্ণ ঢেকে রেখেছে, কেবল চুলগুলো দেখা যাচ্ছে। অন্তর দাঁত কিরমির করে ডেস্কের উপর রাখা পানির জগটা নিয়ে যেই না মল্লিকার গায়ের ওপর ঢালতে যাবে, এর আগে দরজার খটখটানির আওয়াজ দ্বিগুণ বেড়ে গেল। অন্তর ওর রাগটাকে কন্ট্রোল করে ডেস্কের উপর পানির জগটা রেখে দ্রুত পায়ে হেঁটে দরজাটা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই মিসেস অরুণিমা আর অনন্যা হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। অনন্যা হলো অন্তরের ছোট বোন। অন্তর মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলে উঠল, আম্মু, দেখো, ওই অসভ্য মেয়েটা আমার কপাল ফাটিয়ে দিয়েছে। ফার্স্ট দিনই মেয়েটা আমার সাথে এমন ব্যবহার করেছে। এবার ভেবে দেখো, সারা জীবন মেয়েটা আমার কি অবস্থা করবে। নিশ্চয়ই আমাকে কবরে ঢুকিয়ে দিয়ে আসবে। এই মেয়ের সাথে আমার সারা জীবন কাটানো সম্ভব নয়। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, এবং এক্ষুনি। দয়া করে তোমরা কেউ আমাকে বাধা দিতে এসো না। মিসেস অরুণিমা আর অনন্যা তবদা লেগে দাঁড়িয়ে আছে। সত্যি সত্যি অন্তরের মাথাটা সাংঘাতিক ফুলে আছে। ওরা অন্তরের কথার আগামাথা কিছুই বুঝছে না। মিসেস অরুণিমা কিছুটা উদ্বিগ্ন হয়ে অন্তরের কপালে হাত দিয়ে বলল, মাথায় কিভাবে চোট লেগেছে অন্তর? অন্তর বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, কাল রাতে আমাকে যে মেয়েটার সাথে এই রুমে রেখে গেছো, সেই মেয়েটাই আমার মাথা ফাটিয়েছে। লাঠি দিয়ে আঘাত করেছে আমার মাথায়। মগজ ঘিলু সব নাড়িয়ে দিয়েছে। সারা রাত আমি সেন্সলেস অবস্থায় ছিলাম। মিসেস অরুণিমা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনন্যা তো চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মল্লিকা কম্বলের তলায় শুয়ে শুয়ে ভয়ে কাঁপছে। অন্তরের প্রথম চিল্লাচিল্লের আওয়াজে মল্লিকার ঘুম ভেঙে গেছে। মল্লিকা ভয়ে ডান হাতের তর্জনী আঙ্গুল কামড়াচ্ছে আর বিড়বিড় করে বলছে, কাল তো কিছু না বুঝে শুনেই এত বড় একটা কুকর্মটা করে ফেললাম। অথচ এটাই মাথা থেকে বের হয়ে গিয়েছিল যে কুকর্ম করার পর এর ফলটা কি হবে। পরিবারের সবাই ব্যাপারটাকে কি ভাবে নেবে। নিশ্চয় এখন শাশুড়ি আম্মু খুব ক্ষেপে গিয়ে আমার আব্বুকে কল করে সব কুকর্ম ফাঁস করে দিবে। লজ্জায় আব্বুর মাথা নিচু হয়ে যাবে। আব্বু খুব কষ্ট পাবে। হয়তো আমার সাথে আর কথাই বলবে না। আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। ওই বাড়িতে আমাকে আর ঢুকতে দিবে না। মল্লিকা কিছুক্ষণ ভেবেচিন্তে আবার বলল, না, এভাবে ভেঙে পড়লে চলবে না। পরিস্থিতি কন্ট্রোলে আনতে হবে। আমি যেহেতু ক্রাইম করেছি, এর থেকে বের হয় উপায় আমি বের করব। কথাগুলো বলে মল্লিকা কম্বলটা মুখ থেকে সরিয়ে বড় একটা হাই তুলে শোয়া থেকে উঠে বসে পড়ল। চোখ দুটো বন্ধ করে রেখেছে মল্লিকা। ঘুমের ভান ধরে আছে সে। অন্তর অন্যদিকে ফিরে আছে। কিছুতেই সে মল্লিকার দিকে তাকাবে না। মিসেস অরুণিমা আর অনন্যা তেড়ে গেল মল্লিকার কাছে। অনন্যা মল্লিকার পাশে বসে মল্লিকাকে ঝাঁকিয়ে বলল, ভাইয়া এসব কি বলছে ভাবি? তুমি নাকি ভাইয়ার মাথা ফাটিয়ে দিয়েছো? মল্লিকা ফট করে চোখ জোড়া খুলে অবাক হওয়ার ভান করে মুখটা অসহায়ের মতো করে বলল, বুঝলাম না অনন্যা, কি বলছো এসব তুমি? মিসেস অরুণিমা তেজি কণ্ঠে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, এমন ভাব করছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তাহলে কি আমার ছেলেটা মিথ্যে বলছে? মল্লিকা চট জলদি বিছানা ছেড়ে উঠে মিসেস অরুণিমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সত্যি বলছি শাশুড়ি আম্মু, আমি কিছুই জানি না। বাই দ্য ওয়ে, আপনার ছেলে কি বলেছে আপনাকে? অনন্যা খেপে গিয়ে মল্লিকাকে বলল, তুমি আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছ।
কপালের অনেকটা জায়গা ফুলে গেছে। মাথা ব্যথায় ভাইয়া সারা রাত সেন্সলেস হয়ে পড়েছিল। মল্লিকা মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, এ মা, আমি এসব করেছি নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওই দেখি দেখি আমার হাজবেন্ডের কোথায় লেগেছে। কথাগুলো বলেই মল্লিকা অন্তরের মুখোমুখি দাঁড়ালো। অন্তর কপালে হাত দিয়ে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। মল্লিকা উকিঝুঁকি দিয়ে অন্তরকে দেখার চেষ্টা করছে। লাল ঠোঁট জোড়া আর নাকের একটু অংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না অন্তরে। ঠোঁট জোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মল্লিকা বিড়বিড় করে বলল, ছেলেটার ঠোঁট দুটো এত লাল কেন? দেখছি আমার ঠোঁটের চেয়েও বেশি লাল। নিশ্চয়ই ঠোঁটে লিপস্টিক মেখেছে আমাকে ইমপ্রেস করার জন্য। লিপস্টিক, আলতা, কাজল লাগিয়ে ও আমাকে ইমপ্রেস করা যাবে না, বুঝেছিস মাথা মোটা? মল্লিকা বিড়বিড় করে আবার অন্তরের দিকে তাকালো। অন্তরের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মল্লিকা গলাটা ঝাঁকিয়ে শান্ত স্বরে অন্তরকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, আমি কি আপনার কপালটা একটু দেখতে পারি? মল্লিকার ভয় শুনে অন্তরের গা জ্বলে যাচ্ছে। চোয়াল শক্ত করে অন্তর কপাল থেকে হাতটা সরিয়ে চোখ লাল করে মল্লিকার দিকে তাকালো। মুহূর্তেই অন্তরের চোখ দুটো মল্লিকার চোখে আটকে গেল। অন্তর মুগ্ধ নয়নে মল্লিকার চোখের দিকে তাকিয়ে আছে। মল্লিকা মুখটা হা করে অন্তরের দিকে তাকিয়ে আছে। দুজনই দুজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, হাউ কিউট হি ইজ। এরকম হ্যান্ডসাম ছেলে তো আমি আমার বাপের জন্মে দেখিনি। নীলের চেয়েও অধিক হ্যান্ডসাম আর ড্যাশিং। তাহলে এবারের পছন্দটাও আব্বুর বেস্ট ছিল। খামোখা আমি আব্বুকে দোষ দিচ্ছিলাম। অন্তর মল্লিকার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এই দুটো নীল চোখে তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। তাহলে কি এই সে চোখ, যে চোখের মায়ায় আমি অনেক আগে ডুব দিয়েছিলাম? ইস, যদি আমার সেই মনোহরণের বুড়ো মুখটা দেখতে পারতাম, তবে এই মেয়েটার সাথে মিলিয়ে দেখতাম আসলে সে ওই মনোহরিণী কিনা। হুট করে মল্লিকা অন্তরে থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলছে, ছি ছি, এ কি করছি আমি? নীলকে রেখে অন্য ছেলের দিকে এভাবে মুগ্ধ নয়নে তাকাচ্ছি। আমার তো পাপ লাগবে। ধুর ছাই, আমার মাথাটা পুরো গেছে। এখন তো নীলের দিকে তাকালে আমার পাপ লাগবে। বিকজ আমি ম্যারিড। বর ছাড়া অন্য পুরুষের দিকে তাকানো যাবে না। ভাবতেই কি খুশি খুশি লাগছে। নীলের চেয়েও আমার হ্যান্ডসাম অধিক হ্যান্ডসাম, যার সামনে আমি দাঁড়িয়ে আছি। মল্লিকা মাথাটা নিচু করে ফেলাতে অন্তর বেশ রেগে গেল। অন্তর মুখটা কালো করে বিড়বিড় করে বলল, মেয়েটা আমার দিকে চোখ সরালো কেন? ভালোই তো লাগছিল। আচ্ছা, আমি আবার ভুল করছি না তো? পৃথিবীতে অসংখ্য মেয়ে তো নীল চোখধারী আছে। হয়তো এদের মধ্যে এই মেয়েটাও আছে। আমার মনে হচ্ছে না এই মেয়েটা আমার সেই মনোহরিণী। চোখ দুটো এক ঠিকই, তবে ভেতরের মনটা এক না। আমার বেনামি ভালোবাসা কখনো এই মেয়েটার মতো মিথ্যাবাদী আর জঙ্গলি হবে না। সে যথেষ্ট ভালো মনের মেয়ে, কারণ সে সবার সাথে খুব ভালো ব্যবহার করে। ওই দিন তো আমি নিজের চোখেই দেখলাম সে কেমন তার ফ্রেন্ডের জন্য রেজিস্ট্রি অফিসে ফ্রেন্ডের মা বাবার সাথে লড়েছিল। পরে আবার বুঝে শুনিয়ে সবাইকে এক করে দিয়েছিল। আমি মুগ্ধ হয়ে তার চোখ জোড়া দেখেছিলাম। দূর থেকে দেখেছি তাকে। ভয়েসটা শোনারও সুযোগ হয়নি। বোরকা পরে মুখ ঢেকে রেখেছিল বলে মুখটা দেখারও তৌফিক হয়নি। এর মাঝে মল্লিকার মাথায় শয়তানি বুদ্ধি এঁটে ঠোঁট উল্টে কেঁদে কেঁদে মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে বলল, শাশুড়ি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দিন প্লিজ। আমি ইচ্ছে করে আপনার ছেলের মাথা ফাটাইনি। অ্যাকচুয়ালি আমার ঘুমে হাঁটার অভ্যেস আছে। মাঝে মাঝে সামনে যাকে পাই তাকে মেরে বসি। কাল তো আপনাকেও মারতে বসেছিলাম শাশুড়ি আম্মু। সব তো আপনার চোখের সামনে। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয়, তবে আমার আব্বুকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তখনই সবটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। কথাগুলো বলেই মল্লিকা কাঁদতে কাঁদতে অন্তরের হাত ধরে বলল, আমার প্রাণপ্রিয় স্বামী, প্লিজ আমাকে মাফ করে দিন। আর কখনো এমন ভুল হবে না। আমি অনুতপ্ত, লজ্জিত, শোকাহত, ব্যথিত, অনুশোচিত। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন প্লিজ। না হয় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। মরে যাব আমি। বাঁচতে পারবো না এই অপরাধের বোঝা মাথায় নিয়ে। প্লিজ স্বামী, মাফ করে দিন আমায় প্লিজ।
মল্লিকার কথা শুনে মিসেস অরুণিমা আর অনন্যা গলে গেছে। দুজনেই মায়া ভরা দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। অন্তর বেশ বুঝতে পারছে মল্লিকা এসব নাটক করে বলছে। অন্তর দাঁত কিরমির করে মনে মনে বলছে, আমি শিওর এই অসভ্য মেয়েটা সারাদিন বাড়িতে বসে বসে বাংলা সিনেমা দেখে, তাই তো এত ভালো করে ডায়লগগুলো মুখস্থ করে নিয়েছে। ময়না পাখির মতো ফরফর করে বলেই যাচ্ছে। ড্রামাবাজ কোথাকার, নিশ্চয়ই এর মাথায় গ্যাস্ট্রিক আছে। অন্তর কপালে বিরক্তির ছাপ ফুটিয়ে এক ঝটকায় মল্লিকার হাতটা সরিয়ে তেজি কণ্ঠে বলল, এই মেয়ে, কোন সাহসে তুমি আমার হাত ধরলে? আমি তোমাকে অধিকার দিয়েছি আমার হাত ধরার? কেন? আপনার হাত কি মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা কোনো মহান ব্যক্তির পেন্টিং, যা হাত ধরা যাবে না? ধরলেই জরিমানা দিতে হবে। অন্তর দাঁত গিজগিজ করে বলল, তোমার মতো অসভ্য মেয়ের সাথে কথা বলাটাই বেকার। কথাগুলো বলে অন্তর মিসেস অরুণিমার দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই পাগল মেয়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমাকে পেছন থেকে বাধা দিতে এসো না। কথাগুলো বলেই অন্তর ল্যাকেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। মল্লিকা খেপে গিয়ে অন্তরের শার্টের কলার চেপে ধরে বলল, আপনার এত বড় সাহস, আপনি আমাকে অশুভ বলেন? এই, আপনি অশুভতার কি দেখেছেন? এক্ষুনি আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। কেউ আপনাকে আটকাতে আসবে না। মিসেস অরুণিমা তেড়ে এসে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, এসব তুমি কি বলছো মল্লিকা? তুমি আমার ছেলেকে না আটকে উল্টো ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? অন্তর রাগে চক্ষু নিয়ে মল্লিকাকে ধাক্কা দিয়ে মল্লিকার দিকে তেড়ে এসে বলল, বাড়িটা তোমার না, বাড়িটা অনলি আমার। আমার যখন ইচ্ছা হবে তখন আমি এই বাড়ি থেকে বের হব। তোমার কমান্ডে আমি চলবো না। তাছাড়া তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, বিরক্তিকর তুমি। মল্লিকা কিছুটা নত হয়ে নেকা নেকা ভাব নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে ওই সময় রাগ করে আপনাকে বের হয়ে যেতে বলেছি। প্লিজ আপনি যাবেন না, আমার শাশুড়ি আম্মু খুব কষ্ট পাবে। মল্লিকার কথায় পাত্তা না দিয়ে অন্তর ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। মিসেস অরুণিমা আর অনন্যা অনেক জোরাজোরি করেও অন্তরকে আটকাতে পারছে না। মল্লিকা কিছুটা দূরে দাঁড়িয়ে মনে মনে শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বলল, যা না যা, তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় হ। তোর সাথে এক বাড়িতে থাকার কোনো ইচ্ছেও আমার নেই। তুই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমিও ফুরুত করে উড়াল দেব আমার নীলের কাছে। অন্তর সবকিছু গুছিয়ে মল্লিকাকে ক্রস করে রুম থেকে বের হয়ে সোজা বাড়ির গার্ডেনে চলে গেল। মিসেস অরুণিমা কাঁদতে কাঁদতে অন্তরের পিছু পিছু গেল। অনন্যা হন্তদন্ত হয়ে মিস্টার সারাফাত চৌধুরীর নম্বরে ফোন লাগালো। উনি গতকাল রাতেই অফিসের কাজে ঢাকা গিয়েছে। কল বাজার সাথে সাথেই সারফারাজ চৌধুরীর কলটা রিসিভ করে ফেলল। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আব্বু, ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। প্লিজ তুমি তাড়াতাড়ি ভাইয়াকে কল দিয়ে থামাও। সারফারাজ চৌধুরী দুজন ক্লায়েন্টের সাথে কথা বলছিল। উনি বসা থেকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হোয়াট? উইদাউট রিজন অন্তর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এর মানে কি? রিজন আছে আব্বু। আসলে ভাবির সাথে ঝগড়া করে ভাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে। তোমার গুণধন ভাই বিয়ের পরের দিনই মল্লিকার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হাউ ফানি! এমন কথাটাও আমি আমার বাপের জন্মে শুনিনি। অ্যাকচুয়ালি তোমার ভাই ইচ্ছে করে নাটক করছে, আমার মান সম্মান নিলামে তোলার জন্য, আমাকে নাজিমের কাছে ছোট করার জন্য। আমি বেশ বুঝতে পেরেছি। আমিও এও জানি তোমার ভাই এখন চট্টগ্রামে রওনা দিবে ওই নীল চোখধারী মেয়েকে খোঁজার জন্য। সারফারাজ চৌধুরী টাইটা নাড়িয়ে চাড়িয়ে চোখে মুখে রাগান্বিত ভাব ফুটিয়ে বলল, যে করেই হোক তোমার ভাইকে আটকাও অনন্যা। আমি এখন হুট করে বাড়ি আসতে পারবো না। তোমার ভাইয়ের নম্বরে কল করলেও তোমার ভাই এখন কলটা রিসিভ করবে না, টোটালি ইগনোর করবে। সো তুমি আর আমু মিলে যে করে হোক অন্তরকে থামাও। আমি সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরি। অনন্যা কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, ওকে আব্বু, চেষ্টা করছি। কথাটা বলেই অনন্যা কলটা কেটে দৌড়ে নিচে চলে গেল। মিসেস অরুণিমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল্লিকা ন্যাকা কান্না করছে। অন্তর গাড়িতে বসে এতক্ষণে গাড়ি হাই স্পিডে ছেড়ে দিয়েছে। অনন্যা দৌড়ে এসে অন্তরকে পায়নি। এর আগেই অন্তর ছো হয়ে চলে গেছে।
অন্তর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই মল্লিকা ধপ করে মাটিতে বসে ন্যাকাকান্না করছে আর বলছে, শুধুমাত্র আমার ভুলের জন্য আমার বর বাড়ি ছেড়ে চলে গেল, নতুন বউকে একা রেখে চলে গেল। এখন আমি কি নিয়ে এই বাড়িতে থাকবো? কার উপর ভিত্তি করে এই বাড়িতে সংসার করব? কার বাচ্চার মা হব? আমার তো অনেক শখ ছিল 11টা বাচ্চার মা হওয়ার, পুরো একটা ফুটবল টিম। এবার আমার কি হবে? আমি কোন মুখে এই বাড়িতে থাকবো? কি আশ্বাসে এই বাড়িতে মুখ বুঝে পড়ে থাকবো? আমার তো সব শেষ হয়ে গেল। মিসেস অরুণিমা কাঁদতে কাঁদতে মল্লিকার পাশে বসে মল্লিকার মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ মা, কেঁদো না। অন্তর ফিরে আসবে। কাল তো তোমাদের বউ ভাত, এর আগেই অন্তর চলে আসবে। ওর আব্বু ঠিক ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে। অন্তর নেই তো কি হয়েছে? আমরা আছি না? আমরা তোমাকে দেখে শুনে রাখবো। তুমি আমাদের আশ্বাসে এই বাড়িতে থাকবে, সংসার করবে। আমার 11টা নাতি নাতনির মা হবে। পুরো বাড়িতে আমার নাতি নাতনিরা খেলাধুলা করবে, আর আমি মন প্রাণ ভরে ওদের দেখব। আহ, কি শান্তি! মল্লিকা কান্না থামিয়ে মুখ বাঁকা করে মিসেস অরুণিমার দিকে তাকিয়ে মিনমিন করে বলল, শখ কত দেখো, 11টা নাতি নাতনির মুখ দেখবে। 11টা বাচ্চা কাচ্চা সাপ্লাই করতে করতে আমি অলরেডি কবরে ঢুকে যাব। আমি তো জাস্ট ড্রামা করছিলাম, উনি কেনা সত্যি সত্যি ধরে নিল। এতে আমার কি? আমার তো কোনো রকমের ভাওতাবাজি দিয়ে এই বাড়ি থেকে বের হতে হবে। অন্য একটা টেকনিক খাটিয়ে আমাকেও বাপের বাড়ি চলে যেতে হবে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। নীলের জন্য প্রচন্ড ভয় হচ্ছে। ভার্সিটিতে আমাকে না পেয়ে নীল নিশ্চয় বাড়ি চলে যাবে আমাকে খুঁজতে। কোনো রকমে যদি জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে, তো পুরো বাড়িতে হাঙ্গামা মাচিয়ে দেবে, সাথে আমার ব্যান্ড বাজাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। যে করে হোক আগে আমাকে নীলের সাথে দেখা করতে হবে, না হয় নীলের পাগলামি বেড়ে যাবে। তখন আমি হাজার চেষ্টা করেও নীলকে সামলাতে পারবো না, পুরো ভাইলেন্ট হয়ে যাবে। কথাগুলো বিড়বিড় করেই মল্লিকা আবার কান্নার সুর তুলে বলল, না শাশুড়ি আম্মু, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। যেখানে আমার স্বামী নেই সেখানে আমি থেকে কি করব? আপনার ছেলে যেদিন বাড়িতে ফিরবে ওই দিন আমিও এই বাড়িতে ফিরবো, এর আগে না। আর এটাই হবে আমার ভুলের শাস্তি। কথাগুলো বলেই মল্লিকা বাড়ি থেকে বের হয়ে সোজা ভার্সিটির রাস্তায় মোড় নিল। মিসেস অরুণিমা আর অনন্যা অসহায় দৃষ্টিতে মল্লিকার যাওয়ার পথে তাকিয়ে আছে। দুজনই নিরুপায় হয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। মিসেস অরুণিমা বাড়ির ড্রয়িং রুমে ঢুকেই ল্যান্ডলাইন থেকে স্যার ফারাজ চৌধুরীকে সব জানিয়ে দিল। স্যার ফারাজ চৌধুরী মাথায় হাত দিয়ে ঠায় বসে রইল। উনি কোনো রকমের মিটিং সেরেই চট্টগ্রাম ওনার বড় বোনের বাড়ি গিয়ে অন্তরকে নিয়ে আসবে। অন্যদিকে অন্তর এলোমেলো ভাবে ড্রাইভ করছে আর চল শক্ত করে বিড়বিড় করে বলছে, কিছুতেই আর বাড়ি ফেরা যাবে না। বাড়িতে ফিরলেই ওরা আমাকে জোর করে ওই মেয়ের সাথে সংসার করাবে। মেয়েটা অসম্ভব ঝগড়টে আর অসভ্য, ওর সাথে কিছুতেই সংসার করা যাবে না। তাছাড়া আমি তো অন্য একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি আর অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। খুব জলদি আমি ওই নীল চোখের মালিককে খুঁজে বের করব। ফুপুর বাড়ি গিয়ে আমার প্রথম কাজ হলো রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার কল্পনার রানীর খোঁজ করা। কথাগুলো বলেই অন্তর মলিন হেসে খুব স্পিডে গাড়ি ছেড়ে দিল। প্রায় 20 মিনিট পর মল্লিকা হাঁটতে হাঁটতে ভার্সিটির কাছাকাছি চলে এলো। হাঁটতে হাঁটতে মল্লিকার পা ব্যথা হয়ে গিয়েছে। গাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য ওর আপাতত নেই, তাই সে পায়ের ওপর পুরো দমে অন্যায় করে চলেছে। ভার্সিটির গেটের সামনে আসতেই মল্লিকা নীলকে দেখতে পেল। বাইকের ওপর বসে নীল একটা সুন্দরী মেয়ের কাঁধে হাত রেখে হেসে হেসে কথা বলছে। মেয়েটা কেমন লজ্জা মাখা দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। মল্লিকার গা জ্বলে যাচ্ছে চোখের সামনে এমন ডলাডলি দেখে। মল্লিকা আর দেরি না করে চোখ মুখ লাল করে নীলের সামনে তেড়ে গেল। নীল মল্লিকাকে দেখার সাথে সাথে মেয়েটার কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে বাইক থেকে নেমে পড়ল। মেয়েটার দিকে তাকিয়ে নীল চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। মেয়েটা আর দেরি না করে ভার্সিটির গেটের ভিতর ঢুকে গেল। নীল একগাল হেসে মল্লিকার মুখোমুখি দাঁড়ালো। মল্লিকা মুখটা কালো করে নীলের দিকে তাকিয়ে আছে। হুট করে নীল ঘোর লাগা দৃষ্টিতে মল্লিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছে।
নীলের এমন চাহনিতে মল্লিকার কেমন অস্বস্তি লাগছে। লাল শাড়ি ভেদ করে মল্লিকার ধবধবে সাদা পেটটা দেখা যাচ্ছে। এই জন্যই নীল কোর দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা নীলের চোখ অনুসরণ করে দেখল নীল মল্লিকার পেটের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে মল্লিকার শাড়িটা খুব ভালোভাবে পেটে পেঁচিয়ে নিল। নীল মাথাটা ঝাঁকিয়ে মল্লিকার পেট থেকে চোখ সরিয়ে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে শাড়ি পরলে কেন? আগে তো আমি হাজার চেঁচালেও শাড়ি পরতে না। মল্লিকা কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, হুট করে মন চাইলো শাড়ি পরতে, তাই পরে নিলাম। কেন নীল, তুমি খুশি হওনি? নীল বাঁকা হেসে বলল, খুব খুশি হয়েছি মল্লিকা। শাড়ি পরলে তোমাকে পুরো হট লাগে, তখন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। মল্লিকা কপাল কুঁচকে বলল, ছি, নীল প্রশংসা তো অন্তত ঠিকভাবে করতে শিখলো। হট কুল এসব কি? তুমি বুঝবে না ডার্লিং। তোমাকে এমন রূপে দেখে আবার মাথা ঠিক নেই। চলো আমরা কোথাও ঘুরতে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। মল্লিকা মাথাটা নিচু করে বিড়বিড় করে বলছে, ইস, আমারও তো কত ইচ্ছে ছিল এভাবে লাল শাড়ি পরে নীলের সাথে ঘুরতে যাওয়া। এই দিনটা এসেছে, তবে এখন আমার হাতে সময় নেই। নীলের সাথে কথা বলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শাশুড়ি আম্মু হয়তো এতক্ষণে আব্বুর কাছে কল করে সব জানিয়ে দিয়েছে। আমি শিওর বাড়ির সবাই আমার জন্য ওদের আগ্রহে বসে আছে। ফিরতে একটু লেট করলে অনেক বড় ক্যাচাল হয়ে যাবে। তাড়াতাড়ি নীলের সাথে কথা বলে বাড়ি ফিরতে হবে আমার। কথাগুলো বলে মল্লিকা নীলের চোখের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, না নীল, আজ না, আমরা অন্য কোনো দিন ঘুরতে যাব। ওই দিন আমি আরো বেশি করে সেজে আসবো, ঠিক তোমার মনের মতো। এরপর দুজন একসাথে অনেক ঘুরবো, খাবো দাবো, সারাদিন একসাথে কাটিয়ে এরপর বাড়ি ফিরবো। আজ বরং আমি আসি নীল। মল্লিকা কথাগুলো একটানা বলেই যে না বাড়ির রাস্তায় পা বাড়াবে, অমনি নীল মল্লিকার হাত ধরে হ্যাচকা টান দিয়ে মল্লিকাকে নীলের বুকের সাথে মিশিয়ে নিল। মল্লিকা খুব জোরাজোরি করছে নীলের থেকে নিজেকে ছাড়ানোর জন্য। নীল কিছুতেই মল্লিকাকে ছাড়ছে না। মল্লিকা বেশ তেজি কণ্ঠে নীলকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে নীল? রাস্তার মাঝখানে লোকজন কি ভাবে আমাদের? নীল বাঁকা হেসে বলল, লোকজনদের এতটা সাহস হয়নি যে নীল আর ওর গার্লফ্রেন্ডের দিকে তাকাবে। ওরা জানে নীল কতটা জঘন্য। ঠিক চোখ উপড়ে নেব সবগুলার। কথাগুলো বলেই নীল সুযোগ বুঝে যেই না মল্লিকার পেটে হাত দিতে যাবে, অমনি মল্লিকা নীলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নীল কিছুটা ব্যর্থ হয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, প্লিজ মল্লিকা, আমার ফ্ল্যাটে চলো না। আজই আম্মু আব্বুর সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আজ ওরা দুজনেই বাড়িতে আছে। মল্লিকা মনটা খারাপ করে বলল, সরি নীল, আজ কোথাও যেতে পারবো না। খুব তাড়া আছে আমার। আব্বুর সাথে আজ আমায় এক জায়গায় যেতে হবে। বাড়িতে হয়তো আব্বু আমার জন্য ওয়েট করছে। আমি জাস্ট তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তোমাকে এক নজর দেখে নিয়েছি, এতেই আমার শান্তি। আমি বরং যাই, পরে তোমাকে টেক্সট করে জানিয়ে দেব কবে আমরা দেখা করছি। ওকে। নীল কিছুটা উতলা হয়ে বলল, প্লিজ মল্লিকা, তাড়াতাড়ি একটা ঠিকঠাক দিন বের করে আমাকে জানিও। তোমার থেকে দূরে থাকতে আমার একদম ভালো লাগে না। সারাক্ষণ তোমার আশেপাশে থাকতে মন চায়। ইদানিং তোমাকে ছেড়ে থাকা দায় হয়ে পড়েছে। প্লিজ আমার দিকটা বোঝার চেষ্টা করো। মল্লিকা একগাল হেসে বলল, খুব শীঘ্রই আমরা দেখা করবো নীল, তুমি চিন্তা করো না। মল্লিকা কিছুটা লজ্জামাখা কণ্ঠে আবার বলল, লাভ ইউ নীল। নীল বাঁকা হেসে বলল, লাভ ইউ টু ডার্লিং। মল্লিকা পিছু ফিরে বাড়ির রাস্তায় মন নিল। নীল পিছন থেকে চেঁচিয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, টেক্সটটা যেন আমার ফোনে তাড়াতাড়ি আসে। আর কিছুদিন দেরি হলে কিন্তু আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো, জোর করে তোমাকে বাড়ি থেকে তুলে আনবো। মল্লিকা শুকনো ঢোক গিলে পিছু ফিরে নীলের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কিছুই করতে হবে না নীল, আমি নিজেই তোমার কাছে চলে আসব। কথাগুলো বলে মল্লিকা বাড়ির রাস্তায় দৌড়াতে লাগলো। নীল মুখটা কালো করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে মল্লিকার যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলল, ধ্যাত, পাখি আজও হাত থেকে ফসকে গেল। এই 2 মাস এত কষ্ট করে এই ধূর্ত মেয়েকে আমি বশে আনতে পারছি না। ঠিক কোনো না কোনো ভাবে উড়াল দিচ্ছে।
অন্য কোনো মেয়ের জন্য আমার এতটা খাটতে হয়নি। কেবলমাত্র আমার এই মেয়ের জন্য এতটা টাইম ওয়েস্ট করতে হচ্ছে। এই এক সপ্তাহের মধ্যে মল্লিকার চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। যে করে হোক ওকে আমার বেড পার্টনার করতে হবে। এর মাঝে নীলের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নীল বাঁকা হেসে ফোনটা রিসিভ করে আহ্লাদে কণ্ঠে বলল, জাস্ট 10 মিনিটস ওয়েট জানো। ফ্ল্যাটের চাবিটা নিয়ে রুমে ঢুকে পড়ো, আমি দৌড়ে আসছি। কথাগুলো বলে নীল বাইকে উঠে ওর ফ্ল্যাটের দিকে রওনা দিল। প্রায় 15 মিনিট পর মল্লিকা পায়ে হেঁটে ওর বাড়ি অব্দি পৌঁছে গেল। হাঁপাতে হাঁপাতে সে বাড়ির ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথেই মল্লিকার আম্মু মিসেস লিজা ঠাস করে মল্লিকার গালে এক চড় বসিয়ে দিল। মল্লিকা গালে হাত দিয়ে চোখে একরাশ জল নিয়ে মিসেস লিজার দিকে তাকিয়ে আছে। তোমার আব্বু মিস্টার নাজিম সোফায় থম মেরে বসে আছে। আজ উনি কোনো প্রতিবাদ করছে না। মল্লিকা মিস্টার নাজিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মিস্টার নাজিমকে চুপ করে থাকতে দেখে মল্লিকা যেই না ঠোঁট উল্টে কাঁদতে যাবে, এর আগে মিসেস লিজা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়ে বড় করেছিলাম মল্লিকা? তুমি কিভাবে পারলে শ্বশুর বাড়ি থেকে এমন ফাউল একটা এক্সকিউজ দিয়ে একা একা এই বাড়িতে চলে আসতে? তোমার বিবেকে বাঁধেনি? শুধুমাত্র তোমার উগ্র ব্যবহারের জন্যই অন্তর বাধ্য হয়েছে বাড়ি ছেড়ে যেতে। তুমি তোমার দোষ ঢাকার জন্য এ বাড়িতে চলে এলে। তোমাকে বুঝতে হবে তুমি এখন বিবাহিত। এক কদম বাড়ানোর আগে তোমাকে ভেবেচিন্তে বাড়াতে হবে। সব দিক ভেবে তোমাকে ডিসিশন নিতে হবে। যখন যা মন চাইবে তখন তাই করার অধিকার নেই তোমার। আমাদেরই দোষ, আমরা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। ছোটবেলা থেকে অতি আদরে আদরে তোমাকে বাদর বানিয়েছি, যার ফল এখন আমাদের ভোগ করতে হবে। মল্লিকা মাথাটা নিচু করে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। মল্লিকা মাথাটা নিচু করে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে দরজাটা আটকে দিল। প্রায় 3 ঘন্টা পর দুপুর 12টা, অন্তর গাড়ি নিয়ে পৌঁছে গেছে চট্টগ্রাম। অন্তরের ফুপু মিসেস হৈমন্তী বাড়ির গার্ডেনে ফুল গাছে পানি দিচ্ছিল। অন্তর গাড়ি নিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে মিসেস হৈমন্তী একগাল হেসে জোরে চেঁচিয়ে বলল, কি রে, বিয়ের পরের দিনই চলে এলি? আমরা সবাই তো আরো রেডি হচ্ছিলাম বৌভাতে যাব বলে। কাল তো বিয়েটা মিস করে গেলাম হসপিটালে ছিলাম বলে। বৌভাত কিন্তু ছাড়াছাড়ি করা যাবে না। অন্তর গাড়ি থেকে নেমে মলিন হেসে মিসেস হৈমন্তীর দিকে অগ্রসর হচ্ছে আর বলছে, ফুপু আম্মু, আমি চলে এসেছি ওই বাড়ি থেকে। তোমাদের আর বৌভাতে যেতে হবে না। মিসেস হৈমন্তীর কপাল কুঁচকে বলল, মানে? মানে আব্বুর ঠিক করা ওই সাইকো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। সি ইজ টোটালি ম্যাড। কি করেছে সে? আর বলো না, কাল রাতে ইচ্ছে করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কপালে এখনো একটু একটু ব্যথা করছে। হোয়াট? কি বলছিস এসব তুই? সত্যি বলছি ফুপু আম্মু, তাই তো বাড়ি ছেড়ে চলে এসেছি। অন্তর এদিক সেদিক তাকিয়ে আবার বলল, আচ্ছা ফুপু আম্মু, শাহেদ কোথায়? শাহেদ তো ওপরে ওর রুমে, ওকে আমি আসছি। অন্তর আর দেরি না করে বাড়ির সদর দরজা পার হয়ে সিঁড়ি বেয়ে সোজা 2 তলায় উঠে গেল। শাহেদের রুমের দরজা খুলে অন্তর শাহেদকে বেডের ওপর ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখল। অন্তরকে দেখা মাত্রই শাহেদ অবিশ্বাস্য দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো। অন্তর এক ছুটে শাহেদের পাশে বসে বেশ সিরিয়াস হয়ে বলল, শাহেদ প্লিজ, রেজিস্ট্রি অফিস চল। আজ তাকে খুঁজে বের করবই করব। শাহেদ চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, পাগল হয়েছিস তুই? নতুন বউ রেখে এসো কোন ধরনের ছেলে মানুষই? তাছাড়া ওই মেয়েকে খুঁজে পাওয়া সম্ভব না। বিকজ আমরা মেয়েটার নাম পর্যন্ত জানি না, ছবিও নেই। কেউ কি করে মেয়ের সন্ধান দেবে? আর আমরাই বা খুঁজবো কি করে? তুই খামোখা মরিচিকার পেছনে ছুটছিস। এসব মাথা থেকে ঝেড়ে সংসারে মন দে। অন্তর্মুখটা কালো করে নিচের দিকে তাকিয়ে আছে। সাহেব কিছুটা নরম হয়ে অন্তরের কাঁধে হাত রেখে বলল, দেখ অন্তর, যা হওয়ার হয়ে গেছে। মেয়েটা জাস্ট তোর ভালো লাগা ছিল, ভুলে যা। ওই একদিনের ভালো লাগা। সামনে যে আছে তাকে নিয়ে ভাব। ওই একদিনের ভালো লাগার জন্য সারা জীবনের ভালো লাগাকে কষ্ট দিস না। আমাদের নতুন ভাবিকে আপন করে নে, ভালোবাসা দিয়ে নিজের কাছে টেনে নে, এতে সবার মঙ্গল। অন্তর কিছুটা মনমরা হয়ে বলল, ওই মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। খুবই ঝগড়টে আর অসভ্য একটা মেয়ে।
ওর চালচলন কিছুই আমার পছন্দ না। দেখ, ভাবির বয়সও তো তেমনও হয়নি, মাত্র 18 পার করে 19-এ পা দিয়েছে। হয়তো এই জন্য একটু বেশি ছেলে মানুষই করছে। স্বামী হিসেবে তোর সেটা বুঝে নেওয়া উচিত। ভালো ব্যবহার করে বুঝিয়ে শুনিয়ে নিজের হাতে মুঠো করে নে ভাবিকে। আশা করছি ভাবিও তোকে মেনে নেবে। বাড়ি ফিরে যা, আমরাও তোর সাথে যাব। ভাইয়া ভাবি হয়তো আধ রেডি হয়ে আছে। গতকাল আম্মুর অসুস্থতার জন্য যেতে পারিনি, তবে আজকেও মিস করব না। আগামীকাল একেবারে বউ ভাত খেয়ে বাড়ি ফিরবো। কথাগুলো বলে সাহেব বসা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছে, আর অন্তরকে উদ্দেশ্য করে বলছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। শাহেদ ওয়াশরুমে ঢুকে গেল। অন্তর মাথাটা নিচু করে কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলছে, সবাই শুধু আমাকেই দোষ দিচ্ছে। আমাকেই কেন ওই মেয়েটাকে বুঝতে হবে? আমাকেই কেন ভালো ব্যবহার করতে হবে? মেয়েটা কি পারে না আমাকে বুঝতে, আমার সাথে ভালো ব্যবহার করতে? কিছু ভালো লাগছে না আমার। জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। অন্যদিকে মল্লিকা বেডের ওপর চিত হয়ে শুয়ে কান্না করছে। কিছুতেই যেন তার কান্না থামছে না। কিছুক্ষণ পর মল্লিকা কান্না থামিয়ে শোয়া থেকে বসে চোখের জলগুলো মুছছে আর বলছে, আমি খুব খারাপ একটা মেয়ে। যখন যা মন চায় তাই করে বসি। মাঝে মাঝে আমি নিজেকেও বুঝতে পারি না। কোনো একটা মস্ত বড় ভুল করার পর রিয়েলাইজ করে যে ভুলটা আমিই করেছি। শুধু ভুল না, জঘন্য পাপ করেছি। কাল থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটলো সব আমার তৈরি। আমার একদম উচিত হয়নি ওনার মাথা ফাটানো। আমি যদি ওনাকে সবটা বুঝিয়ে বলতাম, তাহলে হয়তো উনি বুঝতো। না বুঝলেও আমি জোর করে বোঝাতাম। আজ সকালেও আমি ওনাকে আটকাইনি, উল্টো যেতে দিয়েছি। একজনের বউ হওয়া সত্ত্বেও অন্যজনের কাছে ছুটে গেছি তাকে দেখতে। বাড়িতে এসে আম্মুর মার খেয়েছি। সব কিছুতেই আমি দোষী। কি করব আমি? মাঝে মাঝে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি, উল্টা পাল্টা কাজ করে বসি। আমার কাজের জন্য সবাই খুব কষ্ট পায়, অথচ শেষে যে আমি কষ্ট পাই এই জিনিসটা কেউ বোঝে না। আমাকে সান্ত্বনা দিতেও আসে না। আব্বু ছাড়া এই পর্যন্ত আমাকে কেউ বোঝেনি, কেউ আমার প্রবলেমটা বোঝে না। আজ আব্বু আমার থেকে মুখ ফিরিয়ে নিল। নিশ্চয়ই আমি খুব জঘন্য ভুল করেছি। আচ্ছা, আমার জীবনে কি এমন কেউ আসবে না যে আমাকে সম্পূর্ণভাবে বুঝবে, আমার ভুলগুলোকে বুঝে আমাকে বারবার আপন করে নেবে? হয়তো আসবে না, বিকজ আমি খুব খারাপ। কখন কি করি না করি কিছু ঠিক থাকে না। আমি মনের দিক থেকে সবসময় একলাই থেকে যাব। মল্লিকা ওর চোখের জলগুলো মুছে বসা থেকে উঠে আবার বলল, ভুল যেহেতু আমিই করেছি, তাহলে ভুলটা আমি শুধরাবো। এক্ষুনি ওনার নাম্বারে কল করে ক্ষমা চেয়ে নেব, আর ওনাকে জলদি বাড়ি ফিরতে বলবো। মল্লিকা আর 1 মিনিটও দেরি না করে সোজা হেঁটে বাড়ির ড্রয়িং রুমে চলে গেল। মিস্টার নাজিম আর মিসেস শিলা মাথায় হাত দিয়ে বসে আছে। মল্লিকা মাথাটা নিচু করে ওনাদের মুখোমুখি দাঁড়ালো। মিসেস শিলা চোখ তুলে মল্লিকার দিকে তাকালো। মল্লিকা মিসেস শিলাকে উদ্দেশ্য করে বলল, ওনাকে আমি ফিরিয়ে আনবো আম্মু, তোমরা টেনশন করো না। আমার জন্য তোমাদের আর ফেস লস হবে না। আমি খুব গুছিয়ে সংসার করব। সামনের দিকে কদম বাড়ানোর আগে ভেবেচিন্তে বাড়াবো। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। মিসেস শিলা মুখে হাসি ফুটিয়ে মল্লিকাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার লক্ষ্মী মেয়ে। আমি জানি তুমিও আমার বড় মেয়ে মল্লরের মতো হবে। দেখছো তো মল্লর কি সুন্দর গুছিয়ে সংসার করছে। শ্বশুরবাড়ির সবাই ওর প্রতি বেশ খুশি। ওর স্বামী তো আরো বেশি খুশি। কিছুদিন পরে তুমিও মল্লরের মতো সংসারী হয়ে যাবে। দোয়া করি মা, অন্তরও তোমাকে খুব ভালোবাসবে, তোমাকে বুঝবে। মল্লিকা নরম স্বরে বলল, আপু আসবে না আম্মু? তোমার আপু তো সবেমাত্র কাল তোমার বিয়ে খেয়ে গেল। তোমার বৌভাতের দিন আসবে। ওর পুচকিটা খুব জ্বালাই তো, তাই। মিস্টার নাজিম চুপচাপ হয়ে বসে আছে। মল্লিকা ওর আম্মুকে ছেড়ে মিস্টার নাজিমের পাশে বসে বেশ নরম স্বরে বলল, আব্বু আই এম সরি, প্লিজ আমায় মাফ করে দাও। কথা দিচ্ছি আমার জন্য আর তোমাদের মান সম্মান হানি হবে না। আমি খুব মনোযোগ দিয়ে সংসার করব। শ্বশুরবাড়ির সবার সাথে ভালো ব্যবহার করব, মানিয়ে গুছিয়ে চলব। প্লিজ আমাকে মাফ করে দাও। অন্তত তুমি তো আমাকে বোঝার চেষ্টা করো আব্বু। তুমি তো জানো তোমার এই ছোট মেয়েটা আত পাগল, কি করে না করে কিছু ঠিক থাকে না। তুমি আমাকে মারো, বকো, যা ইচ্ছে তাই করো, এরপরও এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে রেখো না। সবার অবহেলা সহ্য হলেও
তোমার অবহেলা আমার সহ্য হয় না। মিস্টার নাজিম মেয়ের সাথে আর রাগ করে থাকতে পারল না। মল্লিকাকে জড়িয়ে ধরে মলিন কণ্ঠে বলল, মা, তুমি এখন বিবাহিত, ছেলে মানুষই করলে এখন চলবে না। সবার মন বুঝে তোমাকে চলতে হবে। হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। তোমার এসব উটকো ব্যবহারের জন্য সারফারাজের সাথে আমার অনেক ফেস লস হয়েছে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো মা, নিজেকে শুধরাও। দেখবে অন্তরও তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। অন্তর যথেষ্ট ভালো একটা ছেলে, তোমাকে বুঝবে, সাপোর্ট করবে এবং অলওয়েজ তোমার পাশে থাকবে। মল্লিকা কান্না জড়িত কণ্ঠে বলল, ওনার ফোন নাম্বারটা দিবে আব্বু? ওনার সাথে আমি কথা বলবো। মিস্টার নাজিম মলিন হেসে মল্লিকাকে ছেড়ে ওনার ফোনটা মল্লিকার হাতে গুঁজে দিল। মল্লিকা ফোনটা হাতে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমের দরজা আটকে মল্লিকা বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো। অন্তরের নাম্বারটা সার্চ করে মল্লিকা চট জলদি অন্তরের নাম্বারে ডায়াল করলো। অন্তর পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখলো মিস্টার নাজিমের কল। অন্তর কিছুটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। মল্লিকা গলাটা ঝাঁকিয়ে নরম স্বরে বলল, আমি মল্লিকা। অন্তর কপাল কুঁচকে বলল, কেন কল করেছেন? নিশ্চয়ই আমার মাথাটা নষ্ট করার জন্য। কোথায় আপনি? আপনাকে বলতে যাব কেন? কারণ আমি আপনার ওয়াইফ। আমি আপনাকে ওয়াইফ হিসেবে মানি না। আমি তো মানি। যদি মানতেন তাহলে কাল এতটা নির্মমভাবে আমার মাথা ফাটাতে পারতেন না। কালকের ঘটনার জন্য আই এম সরি। মাফ করে দিন আমায়। আর কখনো এমন ভুল হবে না। আমি সত্যি লজ্জিত। আর এবার কোনো নাটক করছি না। আপনাকে বিশ্বাস করার রুচি নেই আমার। আরেকবার বিশ্বাস করে দেখুন প্লিজ। আপনি চলে আসুন। সবাই আপনার জন্য কষ্ট পাচ্ছে। আই থিঙ্ক আপনি পাচ্ছেন না। মল্লিকা কান্না জড়িত কণ্ঠে বলল, আমি অনুশোচিত। কষ্টের চেয়ে অনুশোচনার দাগ বেশি। অন্তর ভ্রু কুঁচকে বলল, আপনি কি কান্না করছেন? আম্মু আমাকে জ্বর মেরেছে। ও আচ্ছা, এই জন্যই আপনি আমাকে বাধ্য করে কল করেছেন তাই না? বাধ্য হয়ে কল করিনি, মন থেকেই কল করেছি। প্লিজ আপনি চলে আসুন। কথা দিচ্ছি আমি আপনার সাথে আর খারাপ ব্যবহার করব না। ফুপু আম্মুদের নিয়ে আসছি আমি। ফিরতে ফিরতে বিকেল হবে। রাখছি এখন। মল্লিকা মলিন হেসে বলল, থ্যাঙ্কস। মল্লিকা কল কেটে দৌড়ে বাড়ির ড্রয়িং রুমে গিয়ে মিস্টার নাজিমকে জড়িয়ে ধরে অন্তরের ফেরার কথাটা বলল। মিসেস শিলা খুশি হয়ে মল্লিকার কপালে চুমু খেয়ে বলল, তুমি এখনই ওই বাড়িতে ফিরে যাবে। অরুণিমার কাছে ক্ষমা চাইবে। অন্তর বাড়িতে ফিরলে অন্তরের কাছে ক্ষমা চাইবে। মনে থাকবে তো? মনে থাকবে আম্মু। মিস্টার নাজিম মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি নিয়ে যাও, গার্ডেনে পার্ক করা আছে। জসিম তোমাকে ওই বাড়িতে পৌঁছে দেবে। মল্লিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির গার্ডেনে গিয়ে গাড়িতে উঠে পড়ল। মল্লিকা গাড়িতে ওঠার সাথে সাথেই ড্রাইভার জসিম গাড়ি ছেড়ে দিল। রাস্তায় গাড়ি চলছে আপন গতিতে। মল্লিকা জানালার বাইরে মুখ দিয়ে রেখেছে। সে তার ভবিষ্যৎ নিয়ে খুব কনফিউজড। আপাতত সে নীলকে নিয়ে ভাবতে চাইছে না। সে এখন ভাবছে তার ফ্যামিলির সম্মান নিয়ে। হুট করে সামনে অনেক জ্যাম বেঁধে গেল। গাড়িটা নীলদের ফ্ল্যাটের সামনে এসে থেমেছে। মল্লিকা বেশ আগ্রহ নিয়ে 10 তলা বিশাল ভবনের 3 তলায় চোখ রাখল। 3 তলার পুরো ফ্ল্যাটটা নীলদের। নীলদের রুমের ব্যালকনির দিকে নজর দেওয়ার সাথে সাথে মল্লিকার চোখ দুটো বড় বড় হয়ে চোখে জল জমে গেল। নীল একটা মেয়ের সাথে কফিতে চুমুক দিচ্ছে। মেয়েটাও নীলের বুকের সাথে মিশে আছে। দুজনের ঠোঁটেই হাসি। মল্লিকা তাড়াতাড়ি চোখটা সরিয়ে সামনের দিকে তাকালো। মল্লিকার চোখ দুটো শ্রাবণের ধারা বইছে। একটু আগে যা দেখেছে সবটা তার ধারণার বাহিরে। এই মাঝে জ্যাম ছেড়ে দিল। গাড়ি ছুটে চলল অন্তরের বাড়ির উদ্দেশ্যে। মল্লিকা শাড়ির আঁচল চেপে ধরে কাছে আর বিড়বিড় করে বলছে, চলবে গল্প, মন চাই তোকে, পর্ব 1। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।